সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। ঠাকুরের কৃপায় আমিও বেশ ভালো আছি। আমি সঙ্গীতা, তোমাদের নটি চাইল্ড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বুধবার, এখন বাজে সকাল 7:30। আমি বাসি কাজ শেষ করে স্নান করে চলে এসেছি। এখানে অনেক পায়রা বসে, তো জায়গাটা অনেক অপরিষ্কার করে রাখে। তো যখন পায়রাগুলো খাওয়ার জন্য বাইরে চলে যায়, তো ওই টাইমটা আমি পরিষ্কার করে নিই। অন্য টাইমে পায়রাগুলোকে আমি তাড়াই না, কারণ ঘরে পায়রা থাকলে খুব শুভ হয়। তো ওই জন্য পায়রাগুলো এখানে থাকে, ডিম দেয়, ছোটো বাচ্চাও হয়। আমার দিদা শ্লোকে বলতো, ঘরে যদি পায়রা ঢোকে বুঝবে শান্তি, এবার পাবে লোকে। ছাড়া আমরা বইতেও পড়েছি যে পায়রাকে শান্তির প্রতীক বলে মানা হয়। পায়রা যে ঘরে বাস করে ঘরের উন্নতি হয়। ওই জন্য আমি পায়রাগুলোকে কখনো তাড়িয়ে দিই না। পায়রাগুলো থাকে, ডিম দেয়, ওর থেকে বাচ্চাও হয়। বাসি বিছানাটা আমি আগেই ছেড়ে নিয়েছিলাম, তো বিছানা টান করে মেলা হয়নি। ওই জন্য বিছানাকে বেডশিটটাকে ভালো করে টান করে টাইট করে নিচ্ছি। এই সকালবেলায় এত রোদ দিয়েছে, মানে তাকানোই যাচ্ছে না বাইরের দিকে। দিনে দিনে গরমটা যেন বেড়েই চলেছে। বৃষ্টি হওয়ার তো নামই নেই। ঘরে বাচ্চারা থাকলে সব জিনিসপত্র এদিক ওদিক করে রাখে। এই যে টাওয়েলটা এখানে ফেলে দিয়ে গেছিলো, আমার মেয়েটাকে ভাঁজ করে রাখলাম। জানলাগুলো খুলে দিচ্ছি। ঘরে যত হাওয়া চলাচল করবে তত ভালো। জানলা খোলা থাকলে হাওয়া চলাচলের সাথে নেগেটিভ এনার্জিও দূর হয়। আমি সকাল 6টার সময় উঠেছি। তো উঠে আগে জামা কাপড়গুলো কেচে শুকিয়ে দিয়েছি। বাচ্চাদের জন্য টিফিন বানিয়ে বাচ্চাদের খাইয়ে দিয়েছি। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। এবার ঘরটাকে ঝাড়ু মেরে নেব। এখন এত গরম পড়েছে, বেশি দেরি করে উঠলে গরমে কাজ করা যায় না। জামা কাপড়গুলো বাইরে রোদে দিলে দেখছি 1 ঘন্টার মধ্যে পুরো ভালোভাবেই শুকিয়ে যাচ্ছে। আগে থেকে প্ল্যান করে না রাখলে ঘরের কোনো কাজ টাইম মতো শেষ করা যায় না। তাই আমি সব সময় আগের দিন প্ল্যান করে নিই কোন কাজ আগে করব, কোন কাজ পরে করব। তা না হলে সব এদিক ওদিক হয়ে যাবে, উপরন্তু টাইমও বেশি যাবে। তার উপর আমার ছেলে মেয়ে আছে। মেয়ে 8 বছর হয়েছে, তাও নিজের হাতেও কিছুই করতে চায় না। আমাকেই সব কিছু করতে হয়। ওকে স্নান করিয়ে দিতে হয়, খাইয়ে দিতে হয়, এমনকি ব্রাশ করিয়েও দিতে হয়। মাঝখানে আমি কিছুদিন আগে ওকে বলেছিলাম যে তুই নিজে থেকে ব্রাশ কর, অনেক বড় হয়েছিস, আমি তোকে এখন করাবো না। তো তারপর যা দেখলাম, কিছুদিন ব্রাশ করার পরে আমি যখন মাঝখানে ব্রাশ করে দেখলাম টিথ থেকে অনেক ব্লাড পড়ছে। ও ঠিক করে ব্রাশ করতো না। তো তার জন্য আমি এখন আবার নিজের থেকে ওকে ব্রাশ করিয়ে দিই। আমার ওদিকে ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর জামা কাপড়গুলো এদিকে শুকিয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। এই রডগুলোতে হাত দেওয়াই যাচ্ছে না, এত গরম হয়ে গেছে। হাতে লাগলে যেন মনে হচ্ছে হাতে খুব কেউ গরম জল ঢেলে দিচ্ছে। ওই স্নান করে জামা কাপড় দুটো ছিল, ওই দুটো শুকিয়ে দিচ্ছি। আমার মধ্যেও কিন্তু বাইরের এই প্রাকৃতিক দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে আমার। তাই বিকালবেলা আমি এখানে দাঁড়িয়ে দেখি। এদিকে গাছগুলোও দেখছি খুব শুকিয়ে গেছে, জল দেওয়া হয়নি। এবার গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। গরমে গাছগুলোতে 2বার করে জল দিতে হয়। কালকে 2বার দেওয়া হয়নি, কালকে সকালবেলা একবার দিয়েছিলাম, বিকালবেলা দেওয়া হয়নি। ওতেই দেখছি গাছগুলো পাতাগুলো শুকিয়ে গেছে। জল দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখি আবার পাতাগুলো খুব প্রাণবন্ত হয়ে ওঠে। তখন দেখে খুবই ভালো লাগে। আমি গাছ খুব ভালোবাসি, গাছ আমার খুব শখের। একদিন একটা গাছ মরে যাওয়াতে আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমার চোখে জল এসে গেছিলো। গাছগুলোতে জল দেওয়ার পর আমার মন খুব আনন্দে ভরে যায়, আমি মনে অনেক শান্তি পাই। মামা, আমি গোপাল ঠাকুরকে কি স্নান করিয়ে দিব? না, আমি যাচ্ছি বাবু, আমি গিয়ে স্নান করাবো। আমি মনে মনে ভাবি এই গরমে ছোট্ট গোপালের কি কষ্ট, গায়ে জল দেওয়ার পর কি আরাম হয়। তাই আমি 2-3বার করে গায়ে জল ঢালি। ঠাকুরের সুপার ন্যাচারাল পাওয়ার আছে, ঠাকুরের গরম লাগে না। কিন্তু আমি মনে মনে শান্তি পাই এই ভেবে যে আমার সন্তানরা যখন বলে আহ কি আরাম লাগছে গায়ে জল দেওয়ার পর, আমার ওরকম মনে হয় আমার আরেক সন্তানের নিশ্চয়ই খুব আরাম পাচ্ছে গায়ে জল দিতে। সকালবেলা পুজো করে চলে এলাম কিচেনে। ব্রেকফাস্ট বানাবো আর দুপুরে লাঞ্চ বানিয়ে নেব। একদিকে উচ্ছা ভাজা বসিয়ে দিয়েছি দুপুরে লাঞ্চের জন্য, আর এদিকে কুঁদলি আর আলুটা ভাজছি। এটা পোস্ত দিয়ে বানাবো আজকে। এটা সকালবেলা খাওয়া হবে রুটির সাথে। আর দুপুরের জন্য এই যে টক ডাল বানিয়ে নিয়েছি। আর এদিকে আমি আলু পটলটা ভেজে নিচ্ছি, কারণ আমার কুঁদলির তরকারি ওরকম ভালো পছন্দ হয় না। দুপুরে লাঞ্চের জন্য এই যে আলু পটলের তরকারি বানাচ্ছি, ওটা দিয়ে আমি সকালে টিফিন করে নেব। একটা দুপুরে লাঞ্চের জন্য ভাজবো। এদিকে পেঁয়াজ আর লঙ্কা সব মিক্সিতে পেস্ট করে নিয়েছি আলু পটলটা কষাবো বলে। এই যে একদিকে পেঁয়াজ আর
লঙ্কাটা কষিয়ে নিচ্ছি, তারপর একে একে করে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে আলু পটলের তরকারিটা করে নেব। আমি শাক সাধারণত আগের দিন কেটে রাখি, কিন্তু গতকাল আমার শরীরটা ভালো ছিল না, তাই কাটতে পারিনি। কেটে রাখলে খুব সুবিধা হয়। শাক কেটে একটা বক্সে করে রেখে দিই, আর তারপর শাকটা আমি ধুয়ে রাখি না, যখন যতটা প্রয়োজন ততটা নিয়ে নিই, তারপর ভালো করে ধুয়ে নিই। এইভাবে কাজটা এগিয়ে রাখলে টাইমটা অনেকটা বেঁচে যায়। আলু পটলটা এদিকে ভাজা হয়ে এসছে, এবার ঢাকা দিয়ে দিলাম, তারপর মশলাটাকে এদিকে কষিয়ে নিয়ে তারপর আমি শাকটা কেটে নেব। আর লাল শাকে তো খুব বালি থাকে, ওই জন্য আমি ওটা ঝুড়িতে করে ধুই না, আমি বালতি নিয়ে এসে এক বালতি পুরো জলে ওটাকে ভালো করে ডুবিয়ে রাখি, তারপর ওটাকে 2-3 বার করে আমি ওয়াশ করি। এই যে মশলা কষতে কষতে আমি একটু টমেটো সস দিলাম, টমেটো সস দিলে টেস্টটা আরও ভালো হয় আলু পটলের তরকারিতে। পটলের জলটা যতক্ষণ না শুকিয়ে যায় আমি ততক্ষণ ভালো করে ভাজতে থাকি, তো এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢোকে, তো এর টেস্টও খুব বেড়ে যায়। আমার মশলাটাও কষা একদিকে হয়ে এসছে, এরপর আমি আলু পটলের সাথে মশলাটা মিক্স করে দেব, তো আমার আলু পটল রেডি হয়ে যাবে। আর আমি যখন লাল শাকটা ভাজি একটু বাদাম দিয়ে ভাজি, তো তাতে টেস্টটা খুব ভালো হয়। লাল শাকে বিশেষ কিছু লাগে না, অল্প একটু পেঁয়াজ লাগে, অল্প পেঁয়াজ কেটে দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি তেলের উপর ফোড়নে, আর বাদামটাকে আমি একদিকে ভেজে নিয়ে ওর উপরে ছড়িয়ে দিয়েছি। আর শাকের যে জলটা থাকে ওটাকে ভালো করে শুকিয়ে নিচ্ছি, জলটা থাকলে ততটা টেস্ট ভালো হয় না, জলটা শুকিয়ে গেলে শাকের টেস্টটা খুব ভালো হয়। আর পরিমাণ মতন তো লবণ দিতেই হয়। লাল শাকের ভাজা আমার হয়েই এসছে, এবার আমি একদিকে পমফ্রেট মাছ ভাজতে বসিয়ে দেবো, আর মাছের ঝোল করব যেহেতু আজকে, ওই জন্য মশলাটাকে আমি একদিকে রেডি করে নিয়ে, আমার খুব খিদে পেয়েছে, এবার গিয়ে আমি সকালের টিফিনটা করে নেব। এই যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি, মাছের একদিক ভাজা হয়ে গেছে, মাছের আরেক দিক উল্টে দিয়ে চলে এলাম তরকারিগুলো টেবিলে রাখতে। এই যে আলু পটলের তরকারি আর শাকটা রেখে আমি এবার আমার টিফিনটা নিয়ে খেতে বসবো। তো রুটি নিয়েছি, তার সাথে একটা কমলা লেবু নিয়েছি, একটু কিউকাম্বার নিয়েছি, আলু পটল নিয়েছি, একটু শাক ভাজা নিয়েছি। এই যে আমি খেতে বসে গেছি, আর দেখো তোমরা আমি কিভাবে গোগ্রাসে খাবারটা খাচ্ছি, আর ওইদিকে আমার মাছও বসছে, কারণ তাড়াতাড়ি খেয়ে উঠতে হবে। মশলাটাকেও কষাতে বসিয়ে দিয়ে এসেছি গ্যাসটা কমিয়ে রেখে, তো আমার খাওয়া হয়ে যাবে যখন মাছও ভাজা হয়ে যাবে। মশলাটা মনে হচ্ছে আমার শুকিয়ে এসছে, কারণ কমিয়ে দিয়ে এসেছি গ্যাসটা। এই যে মশলা আমার হয়েই গেছে, এবার মাছের ঝোলও আমার রেডি। করে রান্না করতে করতে পুরো জামা আমার ঘামে ভিজে গেছে, তো জামা চেঞ্জ করে চলে এলাম আমি বাচ্চাদের জন্য আম কাটতে। এই গরমে আমটাই মুখে বেশ ভালো লাগে, আম হলে আর কিছু চাই না। আমার বাচ্চারা আম খেতে খুব ভালোবাসে, এমনকি আমিও আম খেতে খুব ভালোবাসি। আমার তো সত্যি কথা বলতে তরকারি মাছ এসব বেশি ভালো লাগে না, দুপুরে ভাতের সাথে দই আর আম একটু চিনি দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। আমার দেখা দেখি আমার মেয়েও বলে, মাম্মা মামাকেও এইভাবে মেখে খাইয়ে দাও। আমি আর আমার মেয়ে বেশিরভাগ টাইম এইভাবেই আম দই চিনি এইভাবেই খেতে ভালোবাসি, কিন্তু আমার ছেলে আবার এইভাবে ভালোবাসে না। আমার ছেলে দই আম ভাত একবারে পছন্দ করে না, ও তার বাবার মতো মাছের ভক্ত, মাছ আর ভাত খেতে খুব ভালোবাসে। আম ছোট ছোট পিস করে দিলে ওর ওটা পছন্দ। মাঝে মধ্যে আসছে আমাকে জড়িয়ে ধরে বলছে এক পিস করে আমার মুখে দাও, একবার ও আসছে একবার মেয়ে আসছে, এভাবে দুজনে এই কাটতে কাটতেই ওদের খাওয়া হয়ে যাবে। আটা হয়ে গেলে আমি ঠাকুরের জন্য ভোগ বানাবো, তো আমি আগের থেকে আটা সুজি মাখিয়ে রেখেছি। আমাদের বাড়ি ময়দাটা কেউ খাওয়া পছন্দ করে না, ওর বাবা একবারই পছন্দ করে না, তো আটা সুজি মেখে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার এসে এটাকে কেটে ছোট ছোট করে নিচ্ছি, আর এদিকে জলে আমি চিনিটাকে ভালো করে ফুটিয়ে রেখেছি, এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজাটা হয়ে গেলে একে একে করে আমি ওই চিনির মিশ্রণে দিয়ে দেব। জন্য প্রতিদিনই কিছু না কিছু করি, কিন্তু ঠাকুরের নাম করে তো হয়, ঠাকুর তো খায় না, আমরাই খাই, ওই জন্য আমরা আর ময়দার জিনিস বেশি খাই না, আটার জিনিস দিয়ে বেশি সব কিছু বানাই। এই ঠাকুর ঘরে চলে এসেছি, জল ছড়িয়ে নিচ্ছি, তারপর গোপালের মুখে দিয়ে দিব। তুলসী পাতা দিয়েছি, তুলসী পাতা না হলে ঠাকুরের ভোগ দেওয়া যায় না, ওই জন্য তুলসী পাতা দিয়ে ঠাকুরের ভোগটা মুখে ছোঁয়াতে হয়। আর এদিকে ধুনো ঘুরিয়ে দিলাম, ধুনো ধূপ সব একে এক করে দিয়ে আমার মেয়ে আর আমি দুজনে মিলেই ঠাকুরকে খাওয়াচ্ছি। মাম্মা আমাকে কখন সন্দেশ বানিয়ে দিবে? এই তো বাবু, আমি পুজো হয়ে গেছে, এবার গিয়ে তোমার সন্দেশ বানিয়ে দেব। আমি
পুজো করতে আসার আগে দুধটা লেবু দিয়ে কেটে ছানা বানিয়ে রেডি করে রেখেছিলাম। ওটা জল ঝরাতে দিয়েছিলাম, ওটা শুকনো হয়ে গেছে। ওটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিলাম। আর একদিকে ফ্রাইং প্যানে আমি জল দিয়ে চিনিটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। চিনিটা যখন আঠা আঠা হয়ে এলো তখন আমি ছানার পেস্টটা এই মিশ্রণে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম। তো যতক্ষণ না জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার দেখো হয়েই এসছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, এবার চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এবার হালকা গরম আছে, তো এই অবস্থায় আমি গোল গোল করে নিচ্ছি। আর ওদিকে আমি কিশমিশটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম জলে। তো গোল গোল করে বানানোর পরে আমি একটা একটা করে কিশমিশ ওর উপরে রেখে দেবো। তো এতে দেখতে সুন্দর লাগবে আরও। মাম্মা আমি কি এবার সন্দেশটা রেডি হলো? হ্যাঁ বাবু, এই তো হয়ে এসছে। রেডি করেই তোমাকে দিচ্ছি। ঠিক আমি এর আছে। উপরে কিশমিশটা লাগিয়ে দিই, দিলে হয়ে যাবে, তারপর তুমি খাবে। ঠিক আছে? তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখছো, আমার পাশে আছো, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল যারা তোমরা সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে আবার একবার জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। এই যে দেখো আমার সন্দেশ রেডি হয়ে গেছে। জানি না কেমন খেতে হয়েছে, মনে হচ্ছে ভালো হবে। আমার ছেলেকে ডাকছি, এবার আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। এই যে ছেলে আগে কিশমিশ তুলে খাচ্ছে, ওর কিশমিশটা বেশি ভালো লাগে, তাই কিশমিশটা আগে খেলো, এরপর সন্দেশ খাচ্ছে। দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, এই যে বলছে টেস্টি হয়েছে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।